প্রতি ফোঁটা পানি পাকিস্তানের জন্য রেড লাইন, এই হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। হুঁশিয়ারিটা কাকে দিয়েছেন? ভারতকে। কেন? ভারত পাকিস্তানের সাথে যে সিন্ধু নদের পানি বন্টনের চুক্তি ছিল সেই চুক্তি স্থগিত করে রেখেছে। কোন প্রেক্ষাপটে? গত বছর কাশ্মীরের পেহেলগামে যে সন্ত্রাসী হামলা হয়েছিল এবং তারপরে ভারত পাকিস্তানের ভেতরে যে সার্জিক্যাল স্ট্রাইক চালায় এবং তার জবাবে পাকিস্তান যে মারাত্মক রকমের প্রতিক্রিয়া দেখায়, এই সমস্ত ঘটনার সাথে এই বিষয়টা রিলেটেড। আজকে অর্থাৎ 14ই আগস্ট পাকিস্তান তাদের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করছে বা করলো। এই দিনে ভারতকে উদ্দেশ্য করে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তাহলে কি পাকিস্তানের সাথে ভারতের সম্পর্ক অনেক বেশি তিক্ত হয়ে উঠছে? পানিকে কেন্দ্র করে তাহলে ভারতের সাথে পাকিস্তানের বড় কোনো সংঘাত শুরু হবে কিনা? এদিকে চীনের সাথে কিন্তু সীমান্তে তাদের মারাত্মক রকমের উত্তেজনা দেখা দিয়েছে। গতকালকের ভিডিওতে বলেছিলাম, চীন সীমান্তে, অরুণাচল সীমান্তে J-20 যুদ্ধ বিমান মোতায়েন করেছে। এদিকে বাংলাদেশের সাথেও ভারতের পানি চুক্তিকে কেন্দ্র করে বছরের পর বছর নানা রকমের টানাপোড়েন আছে। ভারত এই জায়গায় বাংলাদেশের ন্যায্য হিস্সা কিন্তু দিচ্ছে না বা দেয় না। বিশেষ করে তিস্তা চুক্তিকে কেন্দ্র করে বাংলাদেশের সাথে ভারতের মারাত্মক রকমের তিক্ততার সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন কিনা সেটা নিয়ে যখন অনিশ্চয়তা, তখন ভারতের কিছু কিছু গণমাধ্যম, বিশেষ করে NDTV খবর দিচ্ছে আগামী এক সপ্তাহের ভেতরে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাকি ভারত সফর করবেন। এই ব্যাপারে ভারতে এবং বাংলাদেশের দুই পক্ষেই প্রস্তুতি চলছে। আসলে ব্যাপারটা কি তাই? এবং এই সফর যদি হয় তাহলে কি, আর না হলে কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের টক উইথ সিরাজ ইনসাইটের ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, সবাইকে জুমা মুবারকবাদ জানাচ্ছি, সবাইকে সালাম জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এখনকার ভিডিওতে আপনাদের সঙ্গে রয়েছি আমি সিরাজুল ইসলাম। এতক্ষণ যে বিষয়গুলো বললাম, এই বিষয়গুলো নিয়ে মূলত আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। এই চ্যানেলটি নতুন, চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করলে চ্যানেলটি সহজেই এগিয়ে যেতে পারবে। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। প্রথমে যে আলোচনাটা করছিলাম সেটি হচ্ছে, পাকিস্তানে আজকে ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন হলো। এবারে স্বাধীনতা দিবসে পাকিস্তান যে সামরিক কুচকাওয়াজ করেছে বা যে ধরনের শক্তি প্রদর্শন করেছে সেটি বলা হচ্ছে নজিরবিহীন। অনেক বেশি সামরিক শক্তি প্রদর্শন করেছে বা তাদের সামরিক শক্তি যে এখন অন্যরকম উচ্চতায়, সেটা বিশ্বের কাছে, বিশেষ করে ভারতের কাছে তারা প্রমাণ দিতে চেয়েছে, দেখাতে চেয়েছে। এটা বোঝা যায়। পাকিস্তানের সাথে ভারতের যে সংকট, একেবারে আজন্মের সংকট, জন্ম থেকেই শুরু। ফলে ভারত এবং পাকিস্তানের যে আজ পর্যন্তকার যে সম্পর্ক, সেই সম্পর্কটা আসলে খুব স্মুথ এবং মিষ্টি মধুর না, খুব স্বাভাবিক না। সেখানে সবসময় উত্তেজনা, সংঘাত, সংঘর্ষের প্রশ্ন থেকেই যায়। এইরকম একটা প্রেক্ষাপটে পাকিস্তান যখন তার শক্তি প্রদর্শন করে, সেই শক্তি যে মূলত ভারতকে লক্ষ্য করে, এতে আর কোনো সন্দেহ থাকে না। এই স্বাধীনতা দিবসের ভাষণে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ খুব কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ভারতকে লক্ষ্য করে। তিনি বলেছেন, প্রতিটি ফোঁটা পানি পাকিস্তানের জন্য রেড লাইন। অর্থাৎ সিন্ধু নদের যে চুক্তি আছে, 1960 সালে এই চুক্তি হয়েছিল বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায়। এই চুক্তি অনুসারে পাকিস্তানের যে পরিমাণে পানি পাওয়ার কথা, তার অল্প পানি পেলে পাকিস্তান সেটা মানবে না, সেটা পাকিস্তানের জন্য রেড লাইন। অর্থাৎ তারপরে আর কোনো কথা নেই। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে। ভারত যেহেতু উজানে এই পানি কন্ট্রোল করতে পারে, সেক্ষেত্রে উজানে যখন সে পানি আটকে দিচ্ছে, তখন ভাটিতে পাকিস্তান পানি পাচ্ছে না। একই সংকট আমরা বাংলাদেশেও ভারতের পক্ষ থেকে পেয়ে আসছি যুগের পর যুগ। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় তারা আমাদের সহযোগিতা করেছে, কিন্তু পরবর্তীতে ভারত যে সমস্ত আচরণ করেছে বা এখনও করছে বাংলাদেশের সাথে, এগুলো আসলে গ্রহণযোগ্য না, কোনো মতেই গ্রহণযোগ্য না। এটা কোনো মতেই সৎ প্রতিবেশী সুলভ বন্ধু প্রতিম দেশের আচরণ হতে পারে না। বাংলাদেশের মানুষ ভারতকে অনেক ক্ষেত্রে অপছন্দ করে শুধুমাত্র তার আচরণের কারণে। একইভাবে পাকিস্তানের সাথে ভারত আচরণ করে। ফ্যাক্ট হচ্ছে, ভারতের সাথে কোনো প্রতিবেশী দেশের ভালো সম্পর্ক নেই। না নেপালের সাথে, না শ্রীলঙ্কার সাথে, না মালদ্বীপের সাথে, না বাংলাদেশের সাথে, না পাকিস্তানের সাথে, না চীনের সাথে, কারোর সাথে না। অসম্ভব রকমের স্বার্থপর দেশ বলেই মনে হয় তার আচার আচরণে। অথচ আমরা প্রতিবেশী দেশ,
সবাই যদি মিলেমিশে থাকতে পারতাম, পাকিস্তান, চীন, মিয়ানমার, ভারত, বাংলাদেশ, এই যে দক্ষিণ এশিয়ার এই দেশগুলো, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আমরা সবাই মিলে ইউরোপীয় ইউনিয়নের চেয়ে অনেক বড় কিছু করতে পারতাম আমরা। অসম্ভব কিছু ছিল না। ভারত এবং পাকিস্তান, বাংলাদেশ আর চীনের যে জনসংখ্যা, এই জনসংখ্যাই তো একটা বিরাট সম্পদ। বিশাল বিরাট এরিয়া, কম নাকি? বিরাট এরিয়া। এবং তাদের সম্ভাবনা বৈজ্ঞানিক প্রযুক্তি খাতে তো অসম্ভব কিছু ছিল না, অনেক বড় সম্ভাবনা ছিল। চীন আজকে অর্থনীতিতে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে, প্রযুক্তিতে কোথায় এগিয়ে গেছে। ভারতেরও প্রযুক্তির উন্নতি, বিরাট বড় উন্নতি। সব কিছু মিলে, সবাই মিলে যদি আমরা আঞ্চলিকভাবে সম্প্রীতি বন্ধুত্বের বন্ধনে থেকে কাজ করতাম, তাহলে কিন্তু পরিস্থিতি এমন হতো না। একে অপরের দিকে বন্দুক তাক করতে হতো না, একে অপরের দিকে সীমান্তে বিমান মোতায়েনের করার প্রশ্ন থাকতো না, একে অপরকে লক্ষ্য করে পরমাণু বোমা বানাতে হতো না। একে অপরকে ঘায়েল করার জন্য যে সমস্ত অস্ত্রপাতি তৈরি করতে হচ্ছে, সেই অর্থ যদি খরচ করে ডেভেলপ, উন্নয়নের জন্য, উন্নতির জন্য কাজ করা হতো, তাহলে অনেক বড় কিছু হতো। আমাদের এই বুদ্ধিগুলো, এই পরামর্শগুলো, এই বিবেক বোধ আমাদের কবে হবে আমরা জানি না। যাই হোক, পাকিস্তানের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, তার দেশ যদি পানির ন্যায্য হিস্সা না পায়, তাহলে তিনি যা বলেছেন তার মানে হচ্ছে যে ভারতের সাথে যুদ্ধ করতে কোনো দ্বিধা করবে না তার দেশ পাকিস্তান। প্রতিবেশী দেশগুলোর সাথে ভারতের সম্পর্কের এতটা অবনতি, অথচ এই ভারত যে বিশ্বের বিভিন্ন দেশের সাথে সুসম্পর্ক করে না, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক করে না, তা কিন্তু না। ইসরায়েলের সাথে তার খুব ভালো সম্পর্ক। মোদি তো ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ শুরুর 2 দিন আগে ইসরায়েলে গিয়ে ফাদারল্যান্ড মাদারল্যান্ডের ঘোষণা দিয়েছিল এবং ইসরায়েলের পাশে আছে বলে ঘোষণা দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের সাথে তার খুবই ধর্মমহরম, আরও বেশ কিছু দেশের সাথে আছে। কিন্তু প্রতিবেশী দেশগুলোর সাথে তার সুসম্পর্ক কখনোই ছিল না, ভালো কখনোই হলো না। এক অদ্ভুত ব্যাপার। এই যে প্রতিবেশীর সাথে ভারতের সম্পর্ক ভালো না, এর ভুক্তভোগী বাংলাদেশ কি কম? এই মুহূর্তে বাংলাদেশ কি কম ভুগছে? আমাদের বাংলাদেশ থেকে একজন ব্যক্তি গিয়ে সেখানে আশ্রয় নিয়েছে, তাকে ফেরত দেওয়ার খবর নেই। বাংলাদেশ বারবার ভারতের কাছে রিকোয়েস্ট করছে, কিন্তু ফেরত দিচ্ছে না। তাদের কথা মতো চলতে হবে। হোয়াই? কেন? প্রত্যেকটা দেশ স্বাধীন, সার্বভৌম। যার যার দেশের শান্তি শৃঙ্খলা নিজেরা যদি বজায় রাখে, তাহলেই তো হয়ে যায়। অন্যের ভেতরে কেন হস্তক্ষেপ করতে যেতে হবে? এবং এগুলোর রেজাল্ট তো ভালো হয় না। আমরা কি আঞ্চলিক দেশ হিসেবে একে অপরের সাথে বন্ধু প্রতিম না থেকে এরকম শত্রুতামূলক সম্পর্ক যখন রাখি, সেটা কি আমাদের কারোর জন্য ভালো কিছু বয়ে আনে, উন্নয়ন বয়ে আনে? এই যে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান, তাকে সবার আগে সম্ভবত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এটা আমাদের জন্য অনেক বেশি খুশির খবর হতে পারতো, খুব ভালো লাগতো। কিন্তু ব্যাপারটা তা হয়নি। কেন হয়নি? একজন ব্যক্তির সাথে, একটি দলের সাথে ভারতের সম্পর্ক, তা সে ভারতের কংগ্রেস দল আসুক আর বিজেপি আসুক আর যেই আসুক, ওই এক ব্যক্তি, এক পরিবার, এক দল, তাদের সাথে সম্পর্ক, আর বাকিরা সব বুয়োরাম। এইভাবে যদি সম্পর্ক করে, তাহলে কি সম্পর্ক থাকে? তাহলে কি সম্পর্ক ভালো থাকে? প্রশ্ন উঠেছে, বাংলাদেশের গণমাধ্যমে বিভিন্ন বিশ্লেষক থেকে প্রশ্ন আসছে যে ভারতে অবস্থান করে শেখ হাসিনা যেভাবে বাংলাদেশ সরকারের আপত্তি উপেক্ষা করে, ভারতের মদদে, ভারতের সমর্থনে, ভারতের পৃষ্ঠপোষকতায় 5ই আগস্ট সংবাদ সম্মেলনে বক্তব্য রেখেছে, যা নিয়ে বাংলাদেশ সরকারের যথেষ্ট আপত্তি আছে। শুধু সরকার না, সাধারণ মানুষের আপত্তি আছে। এইরকম একটা সংবাদ সম্মেলন যদি ভারতের কোনো বিচ্ছিন্নতাকামী সংগঠনের লোক বাংলাদেশে অবস্থান করে এইরকম বক্তব্য দিত, তাহলে ভারত কি করত? অথবা ভারতের কাছে ওয়ান্টেড এইরকম কোনো ব্যক্তি যদি বাংলাদেশে থাকতো আর যদি ভারতের বিরুদ্ধে, ভারতের সরকারের বিপক্ষে কথা বলতো, তাহলে ভারত কি সেটা পছন্দ করতো? এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে, নিজের জন্য আপনি যা পছন্দ করেন না, তাহলে অন্যের জন্য সেটা আপনি কেন করেন বা পছন্দ করেন? এটা তো কাঙ্ক্ষিত না। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন, এরপরেও শোনা যাচ্ছে, এই কথা বলছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। তাদের দাবি যে ভারতের সূত্র এবং বাংলাদেশের বিভিন্ন সূত্র থেকে তারা খবর পেয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন। যদি যান, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বড় মনের পরিচয় দেবেন, এটা হলো বাস্তব কথা। আর যদি না যান, তাহলে বুঝতে হবে যে ভারত আমাদের কাঙ্ক্ষিত মাত্রার বা প্রত্যাশা মতো প্রতিবেশী হয়ে ওঠেনি এবং সেটার প্রতিবাদ করছে বাংলাদেশ। সেখান থেকে ভারতের অবশ্যই শিক্ষা নেওয়া দরকার ছিল, কিন্তু ভারত আসলে শিক্ষা নেবে কিনা আমরা জানি না। প্রতিবেশী, এটা আমাদের অধিকার। একটা প্রতিবেশী আর একটা প্রতিবেশীর কাছে তার কি কি অধিকার আছে? আছে না কিছু অধিকার? আমরা অবশ্যই তাদের কাছ থেকে ভালো আচরণ প্রত্যাশা করি, আমাদের কাছ থেকেও ভারত ভালো আচরণ প্রত্যাশা করবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটা কেন হবে না? আমরা এরকম কেন থাকবো? এই প্রশ্ন আসলে
আমাদের বাংলাদেশের জনগণের পক্ষ থেকে যেমন আছে, ভারতের জনগণের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা উচিত যে কেন গভর্নমেন্ট টু গভর্নমেন্ট সম্পর্ক হবে না, কান্ট্রি টু কান্ট্রি সম্পর্ক হবে না, কেন সরকার একটা দেশের একজন ব্যক্তি, একটা পরিবার বা একটা দলের সাথে সম্পর্ক করবে? এটা কেমন নীতি? এই নীতি কেন থাকবে? বাস্তব কথা হচ্ছে যে এই রকমের নীতি অনুসরণ করার কারণে পাকিস্তান ভারতের ভেতরে ইন্টারফেয়ার করে, ভারত পাকিস্তানের ভেতরে, বাংলাদেশের ভেতরে ভারত, বাংলাদেশ আর ওইভাবে করতে পারে না বা করে না। আমরা সবসময় শান্তিপূর্ণভাবে থাকার চেষ্টা করি। বাংলাদেশ যে খুব শান্তিতে থাকে, বিষয়টা স্বস্তিতে থাকে তা তো না। চীনের সাথে ভারতের, ভারতের সাথে চীনের এরকম অনেক সংকট আছে। এই যে আজকেই দেখলাম নেপালের 3টা অংশ নাকি ভারতের দখলে, এবং সেই নেপালের বর্তমান প্রধানমন্ত্রী ভারতের কাছে সেগুলো দাবি করছে। কেন এগুলো থাকবে? যার যেটুকু অংশ, কেন আমি তাকে ততটুকু অংশ দিয়ে দেবো না? এটা কেমন কথা? সংকট সমাধান করে যদি আমরা প্রত্যেকের সীমানার সাথে শান্তিতে বসবাস করতে পারতাম, সেটা কি বেশি ভালো হতো না? আমি আগেই বলেছি যে আমরা একে অপরকে হামলা চালানোর জন্য, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, একে অপরকে ট্যাকেল করার জন্য কোটি কোটি টাকার বাজেট করছি, সামরিক সরঞ্জাম মোতায়েন করছি সীমান্তে। কেন এরকম কেন করতে হবে? আমাদের ভারতীয় উপমহাদেশ বলতে একটা কথা ছিল, পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিয়ানমার সবই আমরা একসাথে ছিলাম। পরে কোনো না কোনো কারণে, রাজনৈতিক কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে আমরা আলাদা হয়েছি। দ্যাটস গুড, ওকে, ঠিক আছে। কিন্তু তার মানে তো এই না যে সবসময় আমরা একে অপরের বিরুদ্ধে বন্দুক তাক করে থাকবো। কেন শান্তি আমরা প্রতিষ্ঠা করতে পারবো না? আমাদের এই অঞ্চলের জনগণের পক্ষ থেকে এই প্রশ্ন উত্থাপিত হওয়া দরকার। এবং এখানে আমি আগেই বলেছি, প্রত্যেকটি দেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি আছে, ভারতের ব্যাপারে প্রত্যেকের অভিযোগ আছে। ভারতের জনগণকেই এই জায়গা থেকে ভূমিকা নেওয়া উচিত, সরকারকে বাধ্য করা উচিত এই ধরনের বাজে সম্পর্ক, এরকম খারাপ সম্পর্ক যাতে প্রতিবেশীদের সাথে না থাকে। তাদের জনগণের পক্ষ থেকে যদি প্রতিবাদ করা হয় তাহলে এটা সমাধান হওয়া সম্ভব। কেন এই রকম সম্পর্ক থাকবে? এবং জনগণের পক্ষ থেকে এই প্রশ্ন তোলা উচিত যে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর বিরুদ্ধে অস্ত্র ত্যাগ করার জন্য কেন কোটি কোটি ডলারের সামরিক সরঞ্জাম মোতায়েন করতে হবে, যুদ্ধ অস্ত্র মোতায়েন করতে হবে? কেন করতে হবে? এই প্রশ্ন ভারতের জনগণের তোলা উচিত সরকারের কাছে। এবং আমি মনে করি যে এরকম প্রশ্ন তুললে এতে ভারতের সরকার বা ভারত যে নীতি অনুসরণ করে পররাষ্ট্র ক্ষেত্রে, এই নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হবে। এখন ভারতে যে জেনজি বা আলফা জেনারেশন আলফা, যেটা তারা যে সমস্ত আন্দোলন করছে, তাদের আমি মনে করি তাদের পক্ষ থেকে এই ধরনের দাবি দেওয়া উত্থাপন করা উচিত যে আমাদের টাকা, আমাদের করের টাকা কেন আমাদের প্রতিবেশীদের মারার জন্য, আমাদের প্রতিবেশীদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমরা এইভাবে সামরিক সরঞ্জাম অস্ত্র কিনে বানিয়ে আমরা কেন এগুলো মোতায়েন করবো, এবং আমরা কেন একে অপরের বিরুদ্ধে সবসময় অস্ত্র ত্যাগ করে রাখবো? এই যে দক্ষিণ এশিয়ায় যে অবস্থা, এবং আমি আবারও বলছি ভারতকে কেন্দ্র করে এই সংকটটা বেশি। এই অবস্থার অবশ্যই অবসান ঘটানো উচিত। তা না হলে যে নতুন করে যে সমস্ত জোট হচ্ছে, এই সমস্ত জোট যদি ভারতের বিরুদ্ধে একটা সময় দাঁড়িয়ে যায়, তাহলে ভয়াবহ রকমের যুদ্ধ শুরু হতে পারে। সেটা কোনো মতে আমাদের কাঙ্ক্ষিত না, সেটা আমরা চাই না, প্রত্যাশা করি না। এই জায়গা থেকে টেনশন, উত্তেজনা, সীমান্ত পরিস্থিতি যাতে কুল থাকে, শান্তিপূর্ণ থাকে, তারই উদ্যোগ নেওয়া প্রত্যেকের উচিত। বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন কিনা আমি জানি না, কিন্তু যদি যান তাহলে অবশ্যই বাংলাদেশের যে সমস্ত দাবি দেওয়া এবং ন্যায্য অধিকার, সে ব্যাপারে শক্তভাবে কথা বলবেন বলে আমরা অবশ্যই আশা করি। এবং ভারতের বাংলাদেশের ন্যায্য দাবিগুলো ফুলফিল করা উচিত। এটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ করা দরকার। প্রতিবেশীর পক্ষ থেকে যে ধরনের দায়িত্ব পালন করা উচিত, সেই দায়িত্ব পালন করা উচিত। তারা বারবারই বলছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে গেলে অনেক সমস্যার সমাধান হবে। তাদের এই কথা যেন বাস্তবে কাজে লাগে, বাস্তবে প্রমাণিত হয়। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানে শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের মতামত জানতে চাই। এই যে ভারতের গণমাধ্যম খবর দিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন, আজ না হোক কাল না হোক পরশু হয়তো যাবেনই, কারণ আমরা তো একেবারেই প্রতিবেশী দেশ। স্বাভাবিক সম্পর্ক রাখতে গেলে অনেক কিছু আলাপ আলোচনার ভিত্তিতে সমাধান করতে হবে, এটা স্বাভাবিক। আপনারা কি মনে করেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর করা উচিত? আপনারা কিভাবে দেখছেন বিষয়টি? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর